বাংলাদেশে এখন ঠিক কি ঘটছে? আজকের এই বিশেষ পর্বে আমরা ঠিক সেটাই দেখব। চলুন একদম সরাসরি চলে যাই সেই সব গুরুত্বপূর্ণ খবরে যা এই মুহূর্তে দেশের চিত্রটা তৈরি করছে। তো প্রশ্নটা হলো, কোন ঘটনাগুলো এখন আলোচনার কেন্দ্রে? দেখুন, ব্যক্তিগত সঞ্চয় থেকে শুরু করে একেবারে বিশ্ব মঞ্চ পর্যন্ত চারিদিকে কিন্তু অনেক কিছুই ঘটছে। আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই আপাত দৃষ্টিতে আলাদা ঘটনাগুলোর মধ্যে একটা সংযোগ খুঁজে বের করার। আর শুরুটা করব এমন সব বিষয় দিয়ে যা আমাদের সবার দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম পর্বটা হলো অর্থনীতি নিয়ে, মানে সাধারণ মানুষের পকেটে এর প্রভাবটা ঠিক কেমন পড়ছে। চলুন সেটা দেখি। তো এবারের সবচেয়ে বড় খবরটা আসছে সঞ্চয়পত্র নিয়ে। আমরা জানি বহু মানুষের জন্যই এটা একটা বড় বিনিয়োগের জায়গা, আর ঠিক এখানেই সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, এর সুদের হার কমানো হচ্ছে। এখন এই সিদ্ধান্তের কিন্তু দুটো দিকই আছে। একদিকে সরকার চাইছে তার ঋণের বোঝা কমাতে ট্রেজারি বিলের মাধ্যমে আরও সস্তায় ঋণ নিতে, কিন্তু অন্যদিকে এর সরাসরি প্রভাবটা পড়ছে সাধারণ মানুষের ওপর, বিশেষ করে যারা অবসর নিয়েছেন এবং এই আয়ের ওপর নির্ভর করেন, তাদের জন্য তো এটা একটা বিরাট আর্থিক চাপ। তো প্রশ্ন হলো, সুদের হার ঠিক কতটা কমছে? পরিকল্পনা হলো সামনে আরও 1.5% কমানো হবে, 1.5%। শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু এর প্রভাবটা কিন্তু বেশ বড়। আর এই পরিবর্তনগুলো কিন্তু খুব বেশি দূরে নয়। পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরেই আসছে চূড়ান্ত ঘোষণা, আর জানুয়ারি মাস থেকেই নতুন হার কার্যকর হয়ে যাবে। আচ্ছা, অর্থনীতির জগৎ থেকে এবার একটু দেশের রাজনীতি আর বিচার ব্যবস্থার দিকে তাকানো যাক, কারণ সেখানেও কিন্তু বেশ কিছু বড় ঘটনা ঘটছে। দেশের রাজনীতিতে এখন বেশ আলোচিত একটা বিষয় হল জুলাই সনদ। এর প্রক্রিয়া কিন্তু বেশ কয়েকটা ধাপে এগোচ্ছে। খসড়া তৈরি, দলগুলোর কাছে পাঠানো, তারপর 17ই অক্টোবর স্বাক্ষর। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, এই সনদটা আসলে কিভাবে বাস্তবায়ন করা হবে তার কোনো পরিকল্পনা কিন্তু এখনও নেই। সেটা ঠিক করা হবে সই স্বাক্ষরের পরে। রাজনীতির মাঠের মতোই বিচার বিভাগেও কিন্তু একটা বড়সড় নাড়া লেগেছে, আর এটা নিয়ে আলোচনাও হচ্ছে প্রচুর। ব্যাপারটা হলো, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আর এরপর আইন অঙ্গনের অনেকেই বলছেন যে তারা স্বস্তি পেয়েছেন, কারণ তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার আর পক্ষপাতিত্বের অভিযোগটা বেশ পুরনো। এর সাথে আরও দুটো নিরাপত্তা সংক্রান্ত খবরও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এক, ঢাকা সেনানিবাসের একটা ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। আর দুই, ঢাকায় মার্কিন দূতাবাসের আশেপাশে হঠাৎ করেই নিরাপত্তা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল, এমনকি সোয়াট টিমও দেখা গেছে, যদিও এর পেছনের কারণটা ঠিক পরিষ্কার না। চলুন এবার একটু অন্যদিকে নজর দিই, সামাজিক কিছু বিষয় আর আন্দোলন নিয়ে কথা বলি, যা দেশের বর্তমান পরিস্থিতিটাকে অন্যভাবে তুলে ধরছে। এই মুহূর্তে দেশের শিক্ষা ব্যবস্থায় কিন্তু একটা অস্থিরতা চলছে। শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য দেশ জুড়ে আন্দোলনে নেমেছেন, আর এর ফলে অনেক স্কুল কলেজে পড়াশোনাও বন্ধ হয়ে আছে। তো তাদের মূল দাবিগুলো আসলে কি? তারা চাইছেন এমপিইউ-ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 20% বাড়ানো হোক, সাথে অন্যান্য ভাতাও। আর পুলিশের সাথে একটা ঘটনার প্রতিবাদে তারা দেশব্যাপী কর্মবিরতিও পালন করছেন। এমনকি সচিবালয় অভিমুখে পদযাত্রার মতো কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। শিক্ষকদের এই আন্দোলনের খবরের পাশাপাশি এমন একটা রিপোর্ট সামনে এসেছে যা একটা ভয়াবহ সামাজিক সংকটের দিকে আমাদের মনোযোগ টেনেছে। শুধু সংখ্যাটা দেখুন একবার, 76%। এই সংখ্যাটা একটু মাথায় রাখুন, কারণ এর পেছনের বাস্তবতাটা আরও অনেক বেশি গুরুতর। নারীর প্রতি সহিংসতা জরিপ 2024-এর রিপোর্ট বলছে, বাংলাদেশে বিবাহিত নারীদের মধ্যে প্রতি 4 জনে 3 জনই, মানে 76% নারী জীবনের কোনো না কোনো সময় তার স্বামীর কাছ থেকে সহিংসতার শিকার হয়েছেন। আর এই সহিংসতা কিন্তু শুধু ঘরেই সীমাবদ্ধ নেই। এই রিপোর্টে প্রথমবারের মতো ডিজিটাল বা অনলাইন সহিংসতার বিষয়টাও এসেছে। দেখা যাচ্ছে 8.3% নারী ডিজিটাল মাধ্যমে হয়রানি বা ব্ল্যাকমেইলের মতো ঘটনার শিকার। দেশের ভেতরের এই সব ঘটনা থেকে চলুন এবার একটু বাইরের দিকে তাকাই। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন কি বলছে বা কি ভূমিকা রাখছে সেটা দেখা যাক। সম্প্রতি ইটালির রোমে বিশ্ব খাদ্য ফোরামে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এমন কিছু কথা বলেছেন যা সারা বিশ্বে নজর কেড়েছে। তিনি খুব স্পষ্টভাবে বলেছেন, পৃথিবীতে যে মানুষ না খেয়ে থাকে তার কারণ খাদ্যের অভাব নয়, এর আসল কারণ হল বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতা। আর তিনি শুধু সমস্যার কথাই বলেননি, সমাধানের জন্য 6টা পরিষ্কার প্রস্তাবও দিয়েছেন, যেমন যুদ্ধ বন্ধ করা,
টেকসই উন্নয়নের জন্য যে অর্থ দেওয়ার কথা ছিল তা দেওয়া, আঞ্চলিক ফুড ব্যাংক তৈরি করা, তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন, রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া আর গ্লোবাল সাউথের কৃষকদের হাতে প্রযুক্তি পৌঁছে দেওয়া। তিনি সবশেষে একটা খুব জোরালো তুলনা তুলে ধরেছেন। ভাবুন তো, বিশ্বজুড়ে অস্ত্রশস্ত্রের পেছনে খরচ হচ্ছে $2.7 ট্রিলিয়ন, অথচ ক্ষুধা মেটানোর জন্যে কয়েক বিলিয়ন ডলার জোগাড় করতেই হিমশিম খেতে হয়। এটা আসলে পুরো বিশ্বের অগ্রাধিকার নিয়েই একটা বড় প্রশ্ন তুলে দেয়। তাহলে দেখুন, একদিকে দেশের ভেতরে চলছে অর্থনৈতিক আর সামাজিক নানা চাপ, আবার অন্যদিকে বিশ্বমঞ্চে বাংলাদেশ একটা শক্তিশালী আওয়াজ তুলছে। এই দুই বাস্তবতার মধ্যে দিয়ে বাংলাদেশের সামনের পথটা কেমন হবে, এটাই হয়তো আজকের সবচেয়ে বড় প্রশ্ন, যা আমাদের সবাইকে ভাবার সুযোগ করে দিচ্ছে।